উপন্যাস চিত্তচিরের চৈত্র মাস, পর্ব ৫। রাত গভীর থেকে গভীর হলো, সাথে অনুভূতিদের ছিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকলো। ঘড়ির কাঁটায় তখন সময় ১:৪৭। চিত্রার ক্যাবিনের ভেতর চিত্রাসহ আরও দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন। রুরু সওদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতঃপর তা আবার আগের জায়গাতেই এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। অতঃপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন, কি বলছো? বুঝে শুনে বলছো তো? রুরু সওদাগরের মুখ চোখ তখনও কঠিন। কর্কশ কণ্ঠে সে জবাব দিল, প্রমাণ কথা বলছে, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণস্বরের স্বামীর উদ্দেশ্যে বলেন, চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে? প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের। আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে সরে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন, খুশি হব। অত্যন্ত এতটুকু তো বুঝবো যে আপনারও ব্রেন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বোঝে। বাহারের কথায় তুমিও তাচ্ছিল্যের সুর। রুরু সওদাগরের তাতে যেন কিছুই যায় আসেনি। সে স্বাভাবিকভাবে বলল, আইন প্রমাণ চেনে, আর আপনি চেনেন মিথ্যে অহংকারে। কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাচল করেছে? একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল? বাহারের প্রতিটি কথা যুক্তিগত, কিন্তু নুরু সওদাগরও দমে যাওয়ার পাত্র না। সে ইনিয়ে বিনিয়ে আরো কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম। মহিলাটা কেন গম্ভীর স্বরে বলে উঠল, বড় আইনের কথা বলছো চাই। অন্যদের বেলায় তোমারা তো আইনের নিয়ম, নিজের বেলা আইন তোমার অন্ধ বুঝি? এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরু সওদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে, এটা যেন তার ধারণার বাহিরে ছিল। অবশ্য কথাই আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে বিড়ালও সিংহ হয়ে ওঠে। আর মুনিয়া তো বুদ্ধিমতী। চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল। এই ক্ষেত্রে যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয়, দ্বিধা তা জানা নেই চিত্রার। সে কেবল এতটুকুই জানে, বাবা মানে ধারালো তীর, যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশীর হৃদয়। নুরু সওদাগর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করে ক্যাবিনের বাহিরে চলে গেল। মুনিয়া বাঁকা হাসল। যে মানুষ নিজেদের অতীত ভুলে যায়, অতিরিক্ত উর্বাচনও তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে। কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না। বাবা যেতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা। কেমন ঝিমুনো কণ্ঠে বলল, আম্মু, আব্বু এমন করে কেন আমার সাথে? আমার দোষ কোথায়? তোমার দোষ আসলে না, দোষটা হলো গিয়ে আমার। আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো কেবল স্ত্রীর কন্যাকে সে গ্রহণ করতে পারেনি। মায়ের কথায় ভ্রুকুচ করল চিত্রা। কথাটা যে তার বোধগম্য হয়নি, সেটা স্ফুর্তিত হলো তার মুখমণ্ডলে। তবে বাহার বোধহয় আজ করল কিছুটা। তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছিল, আপনার কথাই না হয় মানলাম আন্টি। স্ত্রী সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হওয়ার মিলিয়ে চাই কেন? এখানে অবশ্য ছেলেমেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে সেরিয়া রহি নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসেবটা কেমন গোলমাল না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেল মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে সেদিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল। বাহার হাসল। সে জানতো এমন কিছুই হবে। কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের ওপর। বাহারের শরীর ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। উচ্চতা অনেক হলেও সুঠামদেহি বলা যাবে না তাকে। বেশি ছিমছাম গরনের। গায়ের রঙ তো আর অত ফর্সা নয়, একদম সাধারণ একজন পুরুষ। অথচ কতটা চুম্বকের মতো আকর্ষণ শক্তি লোকটার ভেতরে। বাহার গলা পরিষ্কার করার মতো শব্দ করে, অতঃপর বলো, নারী তুমি হও যদি দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস।
হুট করে এই দুই লাইনে তৎপর্যটুকু বোধগম্য হলো না চিত্রার। সে ভীষণ অবাক হলো। অবাক মিশ্রিত কণ্ঠেই বলল, এটা কি ছিল? ধরতে পারো সাবধান বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে রেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকেই লাগে। তোমার প্রতি বিরক্তি আমি কত রকমের ঢেকুর তুলি, তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোখ কাজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশীর হৃদয়। অযাচিত আন্দোলন ঘোষণা করে হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ছেড়ে বলো, আমি বিরক্তকর? আপনি তো জলজান্ত বিরক্তার কারখানা, আবার আসছে আমাকে বলতে ভূতের মুখে রাম নাম। অথচ এই বিরক্তের কারখানাকে হৃদয়ের মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময় এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময় সঠিক কথাটাই বলে যাওয়ার কারণে মাঝে মাঝে ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে, বুকের মাঝে আস্ত একটা রগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে ওড়ার সময়। বাবাকে চিত্রা ভীষণ বেশি ভালোবাসে, তাই হয়তো সে বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষত বিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লে আকাশ পাতাল আধার করে চিত্রার মন খারাপ হয়। এই কথা ঘুরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে? যেদিন আর ভেতর পড়বে না সেদিন আর বাহিরও পড়বে না। আপনারও তাহলে ভেতর পড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষেরই ভেতর পড়ে, কেউ প্রকাশ করে আর কেউ গোপন রাখে। বাহার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছো বলে। জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন, আর তুমি আমার কাছে অলকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা। ইস, লোকটা যেন উত্তর তৈরি করে এসেছে। এত বিব্রতিকর কথা বলেও লোকটাকে বিব্রত বোধ করাতে না পেরে হতাশায় শ্বাস ফেলল চিত্রা। হুট করে তার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। কিটকিটে হেসে বলল, আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার বাই পুষে রেখেছে? ফুলপ্রিয় অষ্টাদশীর কাঠের প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মেয়ে, চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালোবাসা, হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে, তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিষিদ্ধতে আসক্ত কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার পকেটে দুহাত গুছে বের হতে নিলেই চিত্রা আনমনেই বলে উঠল, আপনি আমার হুট করে বুকের পাপাসে ব্যথা বাহার ভাই, আপনি আমার মন কেমনের রোগ, আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি, আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল, আপনি আমার সহজ সরল অঙ্কের সারের দেওয়া লাল কালিতে ফুটে ওঠা কিঞ্চিত ভুল। আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আপনি আমারই কেবল। বাহার যেতে নিয়েও ফিরে তাকালো, হাসলো না, মুখ গম্ভীরও করল না, কেবল ধীর কণ্ঠে বলল, আমি তোমার চায়ের কাপের নীল রাঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শুনে মে রঙ্গ না, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্র মাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে। রোগা সোগা চোখ মুখ, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসব মুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল, কিন্তু এর মধ্যে ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাছের মেয়ে দেয়ালে চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাকে হা হয়ে রইল। চিত্রার রঙ্গনা, মৌসন্ধ্যা, পিচ ফুল সহ আরো অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজটা করেছে। সন্ধ্যায় প্রকৃতি তখন বিষণ্ণ, সাথে বিষণ্ণ অষ্টদয়ী হৃদয়।
দুপুর হতে এই অবধি সে কেঁদেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান। অথচ কেবল আজ না, প্রায় এ নিয়ে 2 বার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এ কাজটা করে এটা বোধগম্য না করারই। কেবল চোখ মেলে দেখতে হয় শখ বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এই রকমের ঘটনা ঘটল, তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে। দিনরাত কেবল বর্ষণ ধারা আপন গতিতে ঝরে যায়। এমনই টানা 2 দিন বৃষ্টির পর ক্ষান্ত হলো প্রকৃতি। বাহার তখন টুটে গিয়েছে। চিত্রারও শরীরে জ্বর, তাই বাগানের যত্ন নেওয়া হয়নি। অথচ 2 দিন পর প্রকৃতি ঝড়ের সাথে চিত্রার শরীরে জ্বর কমাতেই চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু ছাদে উঠে সে হতভম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদা মাখামাখি ছাদ। সেদিন চিত্রা পাগলের মতো কেঁদেছিল। সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো পড়ে ভেঙে গিয়েছে। অথচ চিত্রা বিশ্বাস করেনি, মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ফেটে যেত, কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙতো না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতঃপর একটানা 2 দিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে। আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা। ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রু ততক্ষণে বোধহয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল। গভীরভাবে বোঝার চেষ্টা করলো কে এসেছে। তন্মধ্যে অহির ডাক ভেসে এলো, চিত্রা দরজা খোল তো, দেখি দরজা খোল। অহি আপা হসপিটালেই ছিলেন সারাদিন, হয়তো এখন এসেছে। বাড়ির পরিস্থিতিও তো অত ভালো না। ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদৌ মানানসই? চিত্রা জানে এই কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝে বাহির থেকে অহির আবার ডাক ভেসে এলো, চিত্রা খোল না দরজাটা। চিত্রা সারাদিনে অনশন ভাঙল। ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ধীর গতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হলো অহি আবার নিষ্পাপ সাদাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখি বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো। একে একে চিত্রার মা, বড় মা ছুটে এলো। হুড়মুড় করে ঢুকে পড়ে চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখে মুখে তখনও অশ্রুকণাদের অধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন। খুব ধীর থেকে ধীর কণ্ঠে বলেন, কেঁদেছিস কেন বোকামে? তোর জন্য তো তুহিন ভাইজান আবারও চারা গাছ এনে দেবে, এমন কারণে কাঁদতে হয় নাকি? মায়ের আদুরে আলাপে চিত্রার ঠোঁট ফুলেলো, চোখ মুখ আধার হয়ে এলো তার। এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দিবে। অহি হয়তো বুঝতে পারলো চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কাঁদিস না দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রার কাঁদো কাঁদো চোখে মুখে ভর করলো বিস্ময়। অহি আপা তার জন্য কিছু এনেছে? অথচ অহি আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা যায়নি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, অহি আপা মিনিট 2-এর মাঝে 4টা ফুলের টব নিয়ে হাজির হলো। 2টো টব দোয়েলের হাতে আর 2টো তার নিজের হাতে। চিত্রা ফ্যাল ফ্যাল করে কেবল তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তার মতিভ্রম হচ্ছে? না হলে অহি আপার মতো মানুষ কিনা ফুলের টব এনেছে, নিচে যেছে, তাও আবার চিত্রার জন্য। কেবল চিত্রা না, অবাক হলে উপস্থিত সবাই। অহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায়। অথচ আজ সে মেয়ে বোনের অশ্রু মোছাতে ফুলের টব এনেছে ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। অহি সবার হতভম্ব মুখখানার দিকে একবার চাইল। মেজ চাচি, বড় চাচি সকলের দৃষ্টি তার দিকে নিবিদ্ধ। এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল অহির। সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে, তাই ও নাকি দরজা আটকে বসে আছে, কান্নাকাটি করছে। তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম।
বাড়ির পরিস্থিতি, এমনকি চিত্রার পরিস্থিতিও তো অত একটা ভালো নেই যে এসব নিতে পারবে, তাই নিয়ে এলাম। সারাদিন মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই অহিয়াপাকে পছন্দ করে বেশি। অহিয়াপার দৃঢ়তা সম্পন্ন চলাচলটাই চিত্রার পছন্দের কারণ। কিন্তু অহিয়াপা গম্ভীর মুখও বলে তাদের ভাব এতটা জমেনি কখনোই। অথচ সেই অহিয়াপাই আর চিত্রার খুশির কথা ভাবছে। এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো অহির দিকে, খুব শক্ত করে জড়িয়ে ধরল অহিয়াপার ছোটখাটো শরীরটা। বাহারটায় টান পড়তেই কেমন চিনচিন ব্যথা করে উঠল, কিন্তু সে ব্যথা তোয়াক্কা করল না চিত্রা। সব ব্যথা ছাপিয়ে যেন আজ অহিয়াপার আগমন ঘটেছে। চিত্রা পাগলামো দেখে উপস্থিত সবাই হাসল। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল। কেমন সতেজতায় ভরে গেল চারপাশ। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টি দেখা মেলে না। আকাশ কেবল তুলোর মতো মেঘেদের ছড়াছড়ি দেখা যায়। শরতে নরম তুলতুলে আকাশ, আদুরে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিত সিক্ত। যে বৃষ্টির ছাতে ভিজে যাচ্ছে চিত্রা শরীরে ঢিলে ঢালা জামাটাও। জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটা চিহ্ন পরিলক্ষিত। অথচ চিত্রার সেখানে ধ্যান নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত। এ মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ? হুট করে এমন ডাকে ভীত হলো চিত্রা। ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আর একটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল। কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধে হলো না। সে অবাক উত্তর দিল, বাহার ভাই, কোথায় ছিলেন কাল থেকে এ অবধি? কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল, পার্সোনাল কাজ। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভ্রুকুচ করল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, পার্সোনাল কাজ মানে বুঝো না? যেখানে ব্যক্তিগত শব্দটা উঠে গেছে সেখানে সেটার বিশ্লেষণ করাটা তো বেশ বোকামি। অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবতাম। বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারা গাছ পেয়েছ? বাহার যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না চিত্রার। সেও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কে ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? বাহারের প্রশ্নতাঙ্ক বাক্যে অবাক হলো চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে? বাহার ভাই কি বলতে চাইলো? তবে কি বাহার ভাই জানে কে এ কাজখানা করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল। হাঁসফাঁস করে উঠল হৃদয় কোণ। অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করলো, আমার কাছের কেউ? কিন্তু কেন বাহার ভাই? আর কেই বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বোঝালো যে এর উত্তর তার জানা নেই। হতাশা দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক ছেড়ে। মন খারাপ করে বলল, বাহার ভাই, রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে। অলকানন্দা তো আছে, তোমায় না হয় অলকানন্দা বলবো। এবার বলো তো নতুন চারা গাছগুলো কোন কোন ফুলের? অলকানন্দা, হাসনাহেনা, সন্ধ্যামালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু চাই? বাহারের প্রশ্নে চিত্র দুষ্টবুদ্ধিগুলো মাথা চারা দিয়ে উঠল। চকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অব্দি দেখে কুটিল এসে বলল, হ্যাঁ চাই তো, আপনাকে চাই। বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুব গম্ভীরভাবে কি যেন ভাবলো। অতঃপর আনমনে বলল, আমার চেয়েও না অলকানন্দা। আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে, আমায় মিলবে না। বাহার দাঁড়ালো না আর। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিচের ঘরে চলে গেল। চিত্রা কেবল সে ছাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায়। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।